প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গোস্বা করেছেন এবং এমন গোস্বা করেছেন যে উনি তার সহকর্মীদের ডেকে বলেছেন যে ভাষণ রেডি করো, পদত্যাগপত্র রেডি করো, আমি পদত্যাগ করব, বিটিভিতে আমার ভাষণ প্রচারের ব্যবস্থা করো, আমি আর থাকবো না, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিক, 8ই আগস্টের পর আপনারা ওনাকে নিয়ে আসলেন ফ্রান্স থেকে, নিয়ে এসে তার হাতে একটি আলাউদ্দিনের চেরাগ তুলে দিলেন এবং আপনি বললেন যে আপনি যা খুশি তাই করতে পারবেন, আপনাকে সে দায়িত্ব দেয়া হলো। এখন আপনি বলছেন যে আপনি ওএসডি, উনি কোনো কাজ করতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, 8 আগস্ট যে সরকার গঠিত হয়েছিল, এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল তার ভিতরে মোটা দাগে 3টি প্রত্যাশা মানুষের ছিল। এক, পতিত সরকারের যারা অন্যায় করেছে, যারা গুম, খুন এবং গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার প্রক্রিয়া শুরু করা এবং বিচার দৃশ্যমান করা, সংস্কার করা, যাতে আরেকটি ফ্যাসিবাদ জন্ম না হয়, আরেকটি স্বৈরতন্ত্র এদেশে না আসে। 3, একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন প্রশ্ন হচ্ছে যে গত 10 মাসে এই 3টি কাজের কোন কাজটি দৃশ্যমান হয়েছে? প্রথম কথা হচ্ছে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তার অগ্রগতি কতদূর? 2, আপনি কি কি সংস্কার এই 10 মাসে করলেন, এদেশের মানুষ কিন্তু এখনো জানতে পারছে না। দ্বিতীয়ত, নির্বাচন অনুষ্ঠান নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে। সেটা কি রকম? বিএনপি বা রাজনৈতিক দলগুলো যখনই নির্বাচন চেয়েছে বা নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণার কথা বলেছে, তখনই আপনি ইনিয়ে বিনিয়ে বলেছেন আগামী ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি কোনো পরিষ্কার করে কিন্তু বলছেন না। এই পরিস্থিতির মধ্যে আরো কতগুলো বিতর্কের জন্ম দিলেন আপনি। সেটা কি? করিডোর এবং চট্টগ্রাম বন্দর। করিডোর নিয়ে যেটা হয়েছে, আপনি যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন সেই খলিলুর রহমান বললেন আমরা কারো কথা শুনবো না, আমরা করিডোর তুলেই দেব। বন্দর নিয়ে আপনি কি বললেন? বন্দর নিয়ে আপনি বললেন যে বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দিতেই হবে এবং এটা যদি কেউ মানবে, না মানলে মানাতে হবে। এই পরিস্থিতিতে দেশে এক ধরনের সমালোচনার কিন্তু ঝড় উঠেছিল। প্রথমত 10 মাস ধরে মানুষ অপেক্ষা করছিল যে সংস্কারগুলো দৃশ্যমান হচ্ছে কিনা, নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হচ্ছে কিনা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কতদূর এটা দৃশ্যমান হচ্ছে কিনা, এটা দেখার জন্য দেশবাসী উদ্বিগ্ন অবস্থায় ছিল। এই কাজগুলোকে পাশে রেখে আপনি যখন করিডোর নিয়ে, বন্দর নিয়ে এবং মংলা পোর্ট এবং মোংলা পোর্ট নিয়ে মেতে উঠলেন, ঠিক তখনই কিন্তু সেনাবাহিনী এগিয়ে এলো। আপনারা জানেন যে গত 21শে মে সেনা সদরে একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে সেনা সদস্য এবং কর্মকর্তাদের প্রশ্নের প্রেক্ষিতে সেনাপ্রধান বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। মোটা দাগে 4টি পয়েন্টে উনি কথা বলেছেন। প্রথম কথা উনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই একটি নির্বাচন হওয়া উচিত। দ্বিতীয়ত উনি বলেছেন করিডোর বা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র রাজনৈতিক সরকার। তৃতীয়ত উনি বলেছেন যে মব ভায়োলেন্সের নামে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে চলছে, এটা
চলতে দেওয়া যাচ্ছে না। সেনাপ্রধানের এই বক্তব্য গণমাধ্যমে আসার পরপরই বা জানাজানি হওয়ার পরপরই ডক্টর ইউনূসের অভিমান বা গোস্বার শুরু। তারপরে উনি আরো গোস্বা করলেন যখন বিএনপি তার স্থায়ী কমিটির বৈঠক শেষে একটি প্রেস কনফারেন্সে বললেন যে আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি সরকারকে যে সমর্থন দিচ্ছে সেটা বজায় রাখা কঠিন হবে। বিএনপি তার অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন। আরেকটি বিষয় এখানে ঘটেছে, সেটি হলো আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধের পর হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে ঠিক ওই দিনে। সেই বিবৃতিটা হলো আওয়ামী লীগের কার্যক্রমকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, এটা কোনো গণতান্ত্রিক পন্থা নয়। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ডক্টর ইউনূস গোস্বা করেছেন। উনি কিন্তু এই 10 মাসে শেখ হাসিনাকে যে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের প্রতি কোনো অভিমান কিন্তু বা গোস্বা উনি দেখালেন না। উনি কিন্তু কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়ে গেছেন, সেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য গভর্নরের নেতৃত্বে যে কমিটি হয়েছে সেই কমিটি যে কোনো কাজ করতে পারেনি সেই প্রেক্ষিতে কিন্তু কোনো অভিমান দেখালেন না, উনি কোনো গোস্বা দেখালেন না। উপরন্তু যখনই তার কাছে নির্বাচনের কথা বলা হয়, নির্বাচনের একটা রোডম্যাপ চাওয়া হয়, তখনই তিনি গোস্বা করেন, অভিমানে মুখ ফিরিয়ে নেন, আমি থাকবো না, আমি কোনো কাজ করব না, আমি আমার জায়গায় চলে যাব। গত 10 মাসে তাকে কোন কাজটি করতে দেওয়া হয়নি বা তিনি কোন কাজটি করেননি এটা যদি আমরা একটু দেখি। আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের 600 কোটি টাকার কর উনি মওকুফ করে নিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন। একটি বিদেশে লোক পাঠানোর যে প্রতিষ্ঠান তার লাইসেন্স নিয়েছেন, আরো অনেক কিছু করেছেন। উনি কিন্তু এ ব্যাপারে কেউ কিন্তু কোনো টু শব্দ করেননি, তার কিন্তু কোনো গোস্বা হয়নি। উনি আরো কিছু করার জন্য উদ্যোগী হয়েছেন। সে আরো কিছু কি, উনি রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘের প্রস্তাবে সাড়া দিয়ে একটি মানবিক করিডোর দেওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। উনি বন্দরকে আরো কার্যকর করার জন্য, চট্টগ্রাম বন্দরকে আরো লাভজনক করার জন্য আমেরিকা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের হাতে বন্দর তুলে দিতে চাচ্ছিলেন। এই যখন পরিস্থিতি, তখন দেশের মানুষ স্বভাবতই প্রশ্ন তুলেছে যে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করতে পারে কিনা। করিডোর, বন্দর, মংলা পোর্ট সহ নানান বিষয়ে যখন উনি উদ্যোগী হচ্ছিলেন, এই বিষয়গুলো তার এই অন্তর্বর্তী সরকারের আওতার মধ্যে আছে কিনা। কিন্তু মানুষ কি করবে, মানুষ বলছে, উনি তো শুনছেন না। উনি বলে দিলেন কেউ মানলে মানবে, না মানলে মানাতে হবে, বন্দর উনি তুলে দেবেন। করিডোরের ব্যাপারে উনি বললেন, ওনার নিরাপত্তা উপদেষ্টা বললেন যে কে কি বললো না বললো আমরা শুনবো না, আমরা করিডোর তুলে দেব। এবং ওনার যে প্রেস সচিব শফিকুল আলম, উনি একটি টিভি সাক্ষাৎকারে বললেন যে আমরা সবকিছু করার ম্যান্ডেট পেয়েছি, সুতরাং আমরা এই কাজগুলো করতে পারি। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর এই উদ্যোগী হওয়া, দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় যে
তারা দেশপ্রেমিক, তারা উদ্যোগী হয়েছে যে এই অচল অবস্থা আর চলতে দেওয়া যায় না। এবং আপনারা খেয়াল করবেন 5ই আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু একটি কথা দিয়েছিলেন জাতিকে যে আজ থেকে আমি দায়িত্ব নিলাম, আপনারা আমাকে বিশ্বাস করুন, আমার উপর ভরসা রাখুন, দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাবে, আমরা সেটা করব। কিন্তু 10 মাসে যে কাজগুলো হয়েছে, মব ভায়োলেন্সের নামে যে সন্ত্রাস হয়েছে, মানুষকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, অনেক কিছু হয়েছে, মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে, মামলার নামে অনেক হয়রানি হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নকে মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো একে একে ভেঙে ফেলা হয়েছে। এই কাজগুলো যখন হয়েছে তখন ডক্টর ইউনূসের কিন্তু কোনো গোস্বা হয়নি। এগুলো তো বন্ধ করতে হবে, এই দেশটাকে তো বাঁচাতে হবে। তো ওয়াকারুজ্জামানের কাঁধে তো সেই দায়িত্ব আছে। উনি তো 5 আগস্ট কথা দিয়েছিলেন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশকে ফেরানোর জন্য যা যা করা দরকার সেটা উনি করবেন, এবং আমাকে ভরসা করুন, আমার উপরে ভরসা রাখুন, আমি দায়িত্ব নিলাম। ওয়াকারুজ্জামান সেই কাজটি করেছেন। উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, উনি করিডোরের বিষয়ে বলেছেন এটি রাজনৈতিক সরকারের বিষয়, উনি মব সন্ত্রাসের বিরুদ্ধে বলেছেন এটি আর চলতে দেয়া যাবে না। এখন এই সমস্ত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে ওএসডি হয়ে পড়েছেন। তিনি যে স্বপ্ন নিয়ে ক্ষমতায় বসেছিলেন, যে কাজগুলো উনি করতে চেয়েছিলেন, সেই কাজগুলো স্বভাবতই বাধাগ্রস্ত হবে, তার ক্ষমতা আর দীর্ঘায়িত হবে না। এখন বিএনপিও তার সমর্থন তুলে নিয়েছে। এখন উনি বলেছেন যে পদত্যাগ করবেন, নাহিদকে বলেছেন পদত্যাগ করবেন, এবং পদত্যাগপত্র রেডি করেছেন, ভাষণ দেবেন, এই সমস্ত পরিস্থিতি তৈরি করে এক ধরনের সিম্পেথি নেয়ার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ তো আর বোকা নেই, মানুষ তো সবকিছু বুঝতে পারে। বৃহস্পতিবারে কোনো বিক্ষোভ হয়নি, শুক্রবারে আপনারা ডাকলেন, কেউ আসেনি, শনিবার পর্যন্ত রাস্তায় কেউ নেই ইউনূসকে ফেরানোর জন্য। ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছে নাহিদ ইসলাম, এনসিপির পক্ষ থেকে বিএনপির সাথে কথা বলেছে, জামাতের সাথে কথা বলেছে। বিএনপি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমরা তো ওনার পদত্যাগ চাই না, আমরা চাই খলিলুর সহ 2 জন উপদেষ্টা পদত্যাগ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন। খুব সম্ভবত জামাতও সেটা চাইছে যে একটি নির্বাচন। তাহলে ইউনূসের তো আর কিছু করার নেই। হ্যাঁ, ইউনূসের এখন একটা বিষয় করার আছে, সেটা কি? আপনি তো গত 10 মাসে দেশটাকে অনেক ভালো চালিয়েছেন, আপনি নিজেই বলেন দেশটাকে একটা স্বর্গে পরিণত করতে চান আপনি, এবং সেই স্বর্গের কাছাকাছি তো চলে গেছেন। আপনি তো অনেক সমর্থন, ঈদগাহে আপনাকে 5 বছর চাই 5 বছর চাই বলে অনেকে স্লোগান দিল। তো আপনি এখন একটা কাজ করতে পারেন, পদত্যাগ করে ক্ষমতার বাইরে গিয়ে আপনার যে দলটি গঠন করেছিলেন সেটিকে পুনরুজ্জীবিত করতে পারেন, অথবা এনসিপিতে যোগ দিতে পারেন। যোগ দিয়ে জনগণকে বলতে পারেন যে আমি এই সংস্কার করতে চাই, যেগুলো আমাকে করতে দেওয়া হয়নি, আপনারা আমাকে ম্যান্ডেট দিন, আমি আবার ক্ষমতায় গিয়ে এই সংস্কারগুলো করব। ব্যাস, এই কাজটি উনি করতে পারেন। এই কাজটি যদি উনি করেন তাহলে আমরা বুঝবো ওনার সদিচ্ছা আছে এই দেশের জন্য ভালো কিছু করার। তা না হলে 2 দিন 3 দিন পর পর উনি নাকে কাঁদবেন, উনি ক্ষমতা থেকে চলে যাবেন, ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, উনি মব ভায়োলেন্সের নাটক তৈরি করে একটি দলকে নিষিদ্ধ করবেন, আরেকটি দলকে হুমকির মধ্যে রাখবেন। এই জিনিসগুলো তো মানুষ বেশি দিন বরদাস্ত করবে না, সহ্য করবে না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।